হ্যাঁ, শোনা যাচ্ছে? কেউ আছো? তুমি কোথায় লেখা আছে? এই যে কানেকশন হয়ে গেছে, রেকর্ডিং এখন হচ্ছে, রেকর্ড হচ্ছে। কানেক্টিং আছে লেখা আছে এখন। হ্যাঁ হ্যাঁ, এই যে রেকর্ড হয়েছে, শুরু হয়ে গেছে আমার ক্লাস। ওই যে এরকম ছোট হয়ে গেলে এখানে 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 ক্লিক করে বড় হয়ে যাবে, এই তো হয়ে গেল। ওইটাতে ডবল ক্লিক, ওই যেখানে আমারটাতে, ওই বক্সটাতে। হ্যাঁ হ্যাঁ, এই যে পার্থ ঢুকছে। পার্থ একটু আনমিউট করে কথা বলো, শোনা যাচ্ছে নাকি? ছোট হয়ে গেলে ওইখানে জাস্ট এই দেখেন, এই আমারটাই দিয়ে ক্লিক করলাম, আর কিছু না। ছোট হয়ে গেছে, ওখানে গেছেন না? হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে এই বড় হয়ে যাবে। ডবল না সিঙ্গেল? ডবল। এই শোনা যাচ্ছে? শশী, একজন আনমিউট করে একটু কথা বলো। হ্যালো। এটা নিয়ে আর কথা বলছি, এটা আমরা পরে বলবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। শশী, সঞ্জিত একটু আনমিউট করে কথা বলো তো, শোনা যাচ্ছে কিনা? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এবার ক্লাসে যেতে পারি। ঠিক আছে, আমাদের আজকে 10 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। 10 নম্বরের প্রশ্নে আমাদের আছে 10 নম্বর বাংলা দ্বিতীয় পত্রে 10 নম্বর প্রশ্ন নিয়ে আমরা কথা বলছি। 10 নম্বর প্রশ্নে আছে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ। তারপরে সারাংশ, সারমর্ম বা সারসংক্ষেপ থেকে একটি প্রশ্ন থাকবে, আর ভাব সম্প্রসারণ থেকে একটি প্রশ্ন থাকবে 10 নম্বরে। বাংলা উচ্চ মাধ্যমিকের বাংলা দ্বিতীয় পত্রে এই দুই প্রশ্ন থেকে আমাদের একটি প্রশ্নের আনসার করতে হবে। এটার জন্য আমাদের নম্বর হচ্ছে 10, সময় হচ্ছে 20 মিনিট। 20 মিনিট সময়ের মধ্যে 20 মিনিট সময়ের মধ্যে সারাংশ বা সারমর্ম এবং ভাব সম্প্রসারণের মধ্যে যে কোনো একটি প্রশ্নের আনসার আমাদের পরীক্ষায় করতে হবে। এখন আমি বরাবরের মতো আবার সেই করতেই যাই, আমরা কি শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য এটি শিখবো? অবশ্যই না। এই বিষয়গুলো আমাদের শিখতে হবে কেন? আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমাদের যে কোনো বিষয়ে সংক্ষেপে যখন কথা বলতে চাই, তখন আমাদের এই বিষয়গুলোর দরকার। এখন কেউ বলতে পারো যে আমি তো চাকরি করবো না, আমার তো চিন্তার দরকার নাই। আচ্ছা, চাকরি নাই বা করলে, যেমন কিছুদিন আগে আমি আমার এক সহকর্মীকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি। তো ডাক্তারের কাছে তিনি তার সমস্যাগুলো বলছেন, একেবারে প্রথম কি হলো, তারপর কি হলো, তারপর কি হলো, এইরকম করে বলতে যখন শুরু করলেন, ডাক্তার এক পর্যায়ে বললেন, আপনার কিস্তা থামান, আপনার এখন কি সমস্যা সেই কথাগুলো বলেন। এই যে সংক্ষেপে বলা, যে কোনো বিষয়ে খুব সংক্ষিপ্ত ভাবে বলা, এই বিষয়টার জন্যই হচ্ছে সারাংশ। বা কবিতাকে যদি একটা কবিতা অংশকে আমরা যখন সংক্ষেপে বলি, তখন আমরা তাকে বলি সারমর্ম। মানে গদ্যের অংশ হচ্ছে সারাংশ বা সারসংক্ষেপ, আর কবিতার অংশ হচ্ছে সারাংশ, কবিতার অংশ হচ্ছে সারমর্ম। তাহলে সারাংশ অথবা সারমর্ম, কোনো বছর সারাংশ থেকে দেয়, কোনো বছর সারমর্ম থেকে দেয়। তাহলে সারাংশ বা সারমর্ম দুটো থেকেই প্রশ্ন হতে পারে, যেগুলো একটা আমাদের আনসার করতে হবে। এই আনসার করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সারাংশ বা সারমর্মের প্রতিটা বাক্য আমাদের লাইন বাই লাইন পড়তে হবে। পড়ার পর আমাদের দেখতে হবে এখানে কোনো শব্দের অর্থ আমি জানি না আছে কিনা। তাহলে আমি শব্দগুলোর অর্থ জানবো। শব্দগুলোর অর্থ জানার পর আমি দেখব এই বিষয়টাকে, কারা আনমিউট করা আছে ওটা মিউট করে নাও। ওই যে স্পিকারের ছবি আছে, ওখানে কাটা ছবি থাকবে, স্পিকার চালু থাকবে না, স্পিকার অফ করে দাও। কথা বলার সময় স্পিকার চালু করবা, কারণ আমার এই ভিডিওটা কিন্তু রেকর্ড হচ্ছে। তো তাহলে সারাংশ বা সারমর্ম লেখার প্রথম শর্ত হচ্ছে আমি কবিতা বা গদ্যাংশটি ভালো করে বুঝলাম কিনা। বোঝার পর এবার যে কাজ হচ্ছে, এখানে কিছু উদাহরণ বা উপমা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়। আমাকে উদাহরণ বা উপমা বা চরিত্র বা কবি বলেছেন এসব কথা আমরা বলবো না। না বলে ওই কবিতায় বা ওই গদ্যাংশে কি কথা বলা হয়েছে সেটিকে আমরা সংক্ষেপে লিখব। এখন সংক্ষেপে লিখতে গিয়ে আমরা কি করব? তোমরা ক্লাস 6 থেকে শুরু করে
দশম শ্রেণী পর্যন্ত প্রতিটা ক্লাসেই সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ এগুলো ছিল। এবং যেটা হয় যে আমাদের মতো শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, এগুলো সিলেবাসে দেয়া থাকে, সিলেবাসে দেয়া থাকে 8 থেকে 10টা, এক একটা পরীক্ষার জন্য 8 থেকে 10টা সারাংশ বা সারমর্ম, বইয়ের কোন কোন সারাংশ বা সারমর্ম। আবার ওখান থেকে আমরা গত কয়েক বছর ওই স্যার কি কি প্রশ্ন করেছেন ওগুলো যদি ঘাটি, দেখা যায় আর আমরা 3টা বা 4টা পেয়ে যাই, এবং ওই 3টা বা 4টার সারাংশে বইয়ের মধ্যে যে সারাংশ লেখা আছে ওই অংশটা মুখস্থ করি। এবং কোনো কোনো স্যারও ওই যে পাঠ্য বইটা পড়ান, যে বইটাকে স্কুলে পাঠ্য করেন, অবশ্যই তারা বোর্ড নির্ধারিত বই পড়ান না, অন্য একটি বইকে পাঠ্য করেন এবং সেখান থেকে কিছু অংশ তারা তুলে দেন এবং ওখান থেকে বইয়ের মতো হুবহু লিখলেই তারা 10-এ 10 দেন, আর যারা বানিয়ে লিখে তাদেরকে নাম্বার কমিয়ে দেন। সঙ্গত কারণেই ছাত্ররা 10 নম্বর 10-এ 10 পাওয়ার জন্য ওই 2-3টা লাইন মুখস্থ করে ফেলে। অর্থাৎ একটা পরীক্ষার আগে হয়তো সে 10টা সারাংশ মুখস্থ করে আসে, সারাংশটুকু, উপরের অংশটুকু সে যেটা সারাংশ করছে ওই অংশটুকুই হয়তো সে পড়েই না। অথচ আমাদের মূল যে উদ্দেশ্য যে একটি জিনিস পড়ে তার সারাংশ বের করতে শেখা, এই কাজটুকুই সে শিখলো না। সে কয়েকটি 10টা 3 লাইনের বা 4 লাইনের 10টা শ্লোক মুখস্থ করে ওখান থেকে একটা এসে মিলে গেলে হুবহু লিখে দেয় এবং সে 10-এ 10 পেয়ে যায়। তো এই কাজটুকু আমাদের করা যাবে না। প্রথম কথা হচ্ছে সারাংশ লিখতে গেলে আমাদের কি করতে হবে? একটু খাতা কলম নাও। সারাংশ লিখতে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। একটু লিখে রাখো, সারাংশ লিখতে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ক, সারাংশ লেখার জন্য 3টি প্রশ্নের উত্তর। 1 নাম্বার হচ্ছে কি, 2 নাম্বার হচ্ছে কেন, কি কেন, 3 নাম্বার হচ্ছে কি করা উচিত অথবা কি হওয়া উচিত। কি করা উচিত অথবা কি হওয়া উচিত। এই 3টি বিষয়টি যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে দেখো, এবং অবশ্যই প্রচলিত গাইড বই বা প্রচলিত ব্যাকরণ বইয়ে যে সারাংশ সারমর্ম আছে এগুলো থেকে মুখস্থ করব না। আমরা প্রথমে যে কোনো একটি কবিতা বা গদ্যের অংশ একটু ভালো করে রিডিং করব, 2বার রিডিং করব, তারপর আমরা বলবো যে কি বলতে চেয়েছে, একটি বাক্যে কি, দ্বিতীয় বাক্যে কেন এই কথা বলা হয় বা কেন এটা বলা হলো, তারপর আমাদের কি করা উচিত বা এটা কি হওয়া উচিত, এই বিষয়টি আমরা লিখব। কবি বলেছেন, লেখক বলেছেন, এসব কথা আমরা ব্যবহার করব না, কোনো উদাহরণ বা উপমা আমরা দেব না। আচ্ছা, তাহলে আমরা একটা সারাংশের অংশ আমরা একটু পড়ে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সারাংশ লিখতে গেলে এই বিষয়টি কিভাবে কাজ করে। আমরা যে কোনো একটি সারাংশ আমরা পড়ে দেখি। আমি একটি সারাংশ সংক্ষেপে তোমাদের একটা উদাহরণ হিসেবে একটি সারাংশের বিষয়টি পড়ে শোনাচ্ছি তোমাদের। যেমন দেখো, চরিত্রবান ছাড়া মানুষের গৌরব করবার আর কিছুই নেই। চরিত্র ছাড়া মানুষের গৌরব করবার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, সে শুধু তার চরিত্রের জন্য, অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হওয়ার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের গৌরবের মূলে এই চরিত্র শক্তি। তুমি চরিত্রবান ব্যক্তি, একতার অর্থ এ নয় যে তুমি শুধু লম্পট নও, তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো। তুমি পরদুঃখ কাতর, ন্যায়পরায়ণ, স্বাধীনতা প্রিয়। চরিত্রবান মানে এই। এবার আমরা বললাম যে এটাকে আমরা মূল 3টি বাক্যে লিখব। তাহলে কি কি বিষয়ে বলা হয়েছে? চরিত্র বিষয়ে। কেন বলা হয়েছে? কার সাথে চরিত্র? কার চরিত্র? পশু চরিত্র, দেব চরিত্র, ফেরেশতা চরিত্র? না, মানুষের চরিত্র। তাহলে আমি প্রথম বাক্যে আমরা লিখতে পারি চরিত্র মানুষের মহৎ গুণ, বা মানুষের চরিত্রই মানুষের মহৎ গুণ। কেন? কারণ চরিত্র গুণেই মানুষের চরিত্র বিচার করেই
মহৎ চরিত্রের মানুষকে মানুষ কি করে শ্রদ্ধা করে, চরিত্রের মধ্য দিয়ে মানুষের মহত্ব প্রকাশ পায়। তাহলে দ্বিতীয় বাক্য, তাহলে কি করা উচিত? সুতরাং আমাদের লক্ষ্য হওয়া উচিত, তাইলে আমাদের লক্ষ্য হওয়া উচিত চরিত্র, এবং এই চরিত্র বলতে যে বিষয়গুলোকে বোঝায় সেই কথাগুলো পরোপকারিতা, সত্যবাদিতা, এগুলো মিলেই মানুষের চরিত্র গঠিত। সুতরাং এই বিষয়গুলোর প্রতি আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন বা মনোযোগ দেওয়া উচিত। এখন এতটুকুতে আমার কথা শেষ। তাহলে ওখানে যে বইয়ে কি আনসার লিখেছে ওটা দেখে ওটা মুখস্থ করতে হবে এটা নয়। আমরা একটি স্তবক পড়ব, পড়ে মাত্র 3টি বাক্যে, হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে 3 বাক্য না হয় 4 বাক্য হয়ে যেতে পারে, বা বিষয়টাকে তুমি গুছিয়ে রেখে এবং বা কিন্তু দিয়ে যুক্ত করে আমরা 3টা বাক্যে আমরা নিয়ে আসতে পারবো। তাহলে এই গেল সারাংশের কথা। এবার আমরা একটি সারমর্মের উদাহরণে যাই। সারমর্মের উদাহরণে একটা কবিতা থাকে, আমরা পড়ছি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা। সেই কবিতা থেকে আমরা কিভাবে সারমর্ম লেখা হয় আমরা এটা দেখবো। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। তাহলে এটার মূল কথাটা কি? এটার মূল কথা হচ্ছে কি হতে পারে, আমরা নিজেরা চিন্তা করছি, একটু চিন্তা করতে দেখবো যে মূল কথাটা কি। এটা কি শিশুর কথা? না, শিশুর মধ্য দিয়ে কি হচ্ছে? শিশু হচ্ছে নবজাতক, নতুন শিশু। তাইলে নতুন শিশুর মধ্য দিয়ে বোঝানো হচ্ছে নতুনকে। তাহলে পৃথিবীতে প্রতিনিয়ত নতুন আসবে এবং পুরাতন চলে যাবে, এই হচ্ছে পৃথিবীর নিয়ম। তাহলে প্রথম কথা আমরা বলছি পৃথিবীতে নতুন আসবে, পুরাতন চলে যাবে। কেন? কারণ পৃথিবী পরিবর্তনশীল, পরিবর্তনশীলতাই পৃথিবীর নিয়ম। তাহলে আমাদের কি করা উচিত? সুতরাং নতুন জিনিসকে স্বাগত জানানোর জন্য পুরাতন জঞ্জাল পরিষ্কার করে এই পৃথিবীকে নতুনদের বসবাসের উপযোগী করে যাওয়াই মধ্যেই আমাদের আনন্দ, আমাদের তৃপ্তি। তাহলে পৃথিবীকে শুধুমাত্র আমার জীবনযাপন সহজ করার জন্য আমি কাজ করব না। এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, আমাদের চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার আগে এই পৃথিবীকে আমাদের পরবর্তী প্রজন্ম যখন আরো সুন্দরভাবে বসবাস করতে পারে তার জন্য যে চেষ্টা করে যাওয়া, এই চেষ্টা করে যাওয়ার নামই হচ্ছে জীবন। এই চেষ্টা করার মধ্যেই যে আনন্দ, এই আনন্দের অংশ আমরাও নিজে উপভোগ করব। এটাই হচ্ছে জীবনের কথা। কবি বলেছেন, এটার লেখার দরকার নেই। অর্থাৎ কবি এই কবিতায় কি বলেছেন সে কথা আমি আমার মতো করে 3টি মাত্র বাক্যে লিখবো। এটা হচ্ছে সারাংশ নয় সারমর্ম। তাহলে আমরা জানলাম যে সারাংশ বা সারমর্ম লিখতে একটা খাতায় লিখে রাখবে কি, কেন, কি করা উচিত। এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সারাংশ বা সারমর্ম লিখতে কি, কেন, কি করা উচিত, এই 3টি প্রশ্নের উত্তর দিলেই আমাদের সারাংশ বা সারমর্ম লেখা হয়ে যাবে। এবার আমরা আসি ভাব সম্প্রসারণে। পরবর্তী বিষয় হচ্ছে আমাদের ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ অংশে মূলত ভাবকে আমরা এবার সংক্ষেপে ভাবগুলো দেওয়া আছে, এই ভাবগুলোকে আমরা লম্বা করব। এবার ভাব সম্প্রসারণের অংশে বিষয়গুলো তাহলে আমরা সারাংশ বা সারমর্ম আমরা আলোচনা করলাম। এবার আমরা যাব ভাব সম্প্রসারণের আলোচনায়। ভাব সম্প্রসারণের আলোচনা লেখার সময় আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমরা লিখব 10 খ উত্তর। ভাব সম্প্রসারণের পরীক্ষায় ভাব সম্প্রসারণের 2 রকম বাক্য থাকে, কখনো কখনো কবিতার বাক্য থাকে, কখনো একটি প্রবাদ বাক্য দেয়া থাকে। যেমন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটি একটি প্রবাদ বাক্য বা গদ্য বাক্য। আবার কবিতার বাক্য দেয়া থাকে, যেমন আপনার রেলয়ে বিব্রত রহিতে আসে নাহি কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।
কেমন? এরকম দুই রকম বিষয়টি থাকে, যে কোনো একটি থাকবে তোমাদের পরীক্ষায়, হয়তো একটি গদ্যের লাইন থাকবে অথবা কবিতার কয়েকটি লাইন থাকবে। কবিতার লাইনগুলোর জন্য তোমরা একটু দেখে নিতে পারো, রবীন্দ্র ঠাকুরের কণিকা নামে একটি কাব্যগ্রন্থ আছে, ওখানে শতাধিক কবিতা আছে, সবগুলোই কিন্তু ভাব সম্প্রসারণ হয়। 2 লাইন, 4 লাইন, 6 লাইন, 8 লাইনেরও 2-1টা কবিতা আছে ওখানে। তো ওখানে 2 লাইন এবং 4 লাইনের যে কবিতাগুলো আছে এগুলো থেকে কিন্তু ভাব সম্প্রসারণ প্রচুর আসে। তো এই বাক্যগুলো যদি আমরা বুঝি, তাহলে এটাকে সম্প্রসারিত করে এখন কত মার্কের জন্য আমরা কত সময় লিখবো, কত পৃষ্ঠা লিখবো। আমাদের অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে ভাব সম্প্রসারণ কত পৃষ্ঠা লিখবো স্যার? আমার জবাব হচ্ছে ভাব সম্প্রসারণ 20 মিনিট লিখবো। 20 মিনিট লেখার জন্য আমার কতটুকু সময়, কত পৃষ্ঠা আমি লিখতে পারি, সেটা নির্ভর করবে আমার হাতের লেখার স্পিডের উপর। আমার হাতের লেখার স্পিড কতটুকু, যতটুকু আমি লিখতে পারি ততটুকুই আমি 20 মিনিটে লিখবো। আচ্ছা, তো এবার ভাব সম্প্রসারণ লেখার সময় আমাদের প্রথমে বলতে হবে, প্রথমে আমরা কি করব, একটি বাক্য লিখে দেব যে কি বাক্য আছে। প্রথমে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এখন আমি সংক্ষেপে লিখলাম সুশিক্ষিত, হাইফেন দিলাম স্বশিক্ষিত। এবার আমি নিচে থেকে লেখা শুরু করব। এখন তোমাদের আগের শ্রেণীতে বিভিন্ন পয়েন্ট দিয়ে অনেকে লিখতে, যে মূল ভাব, শাব্দিক অর্থ, শাব্দিক বিশ্লেষণ, মূল ভাব। এবার শাব্দিক বিশ্লেষণ, শাব্দিক অর্থ এই শব্দগুলো আলাদা করে লেখার দরকার নাই। প্রথমে একটি বাক্যে আমরা মূল ভাবটা লিখব, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে, এই কথা দ্বারা যে বিষয়টি বোঝানো হয়েছে সেটাকে আমি মূল ভাবে লিখবো। যে সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, তার মানে হচ্ছে শিক্ষা, মানুষ তার নিজের ইচ্ছায় প্রচেষ্টায় তাকে শিক্ষিত হতে হয়। নিজের ইচ্ছায়, চেষ্টায় বা সাধনায় বা প্রচেষ্টার মধ্য দিয়ে মানুষ শিক্ষিত হয়। কারণ কেউ কাউকে বড় যে উচিত শিক্ষা দিতে পারে কিন্তু শিক্ষা দিতে পারে না। শিক্ষা গ্রহণ সাপেক্ষ, কেউ যদি গ্রহণ করে তাহলে কাউকে একটু করে দান করা যেতে পারে। একজন শিখতে চাইছে আমি তাকে জোর করে শিখিয়ে দেব, এটা সম্ভব নয়। এই কথাগুলো আমি মূল ভাবে লিখবো। এবার আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা কি, প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় কি হয়, কিভাবে শেখানো হয়, এভাবে আসলে আমরা কতটুকু শিখতে পারি কি পারি না, আসলে কিভাবে শিখি, শেখার জন্য আসলে কি দরকার। এই যে অনেকের অনেক টাকা আছে, স্কুলে পড়াচ্ছে, আবার একই সাবজেক্টে 2-3 জন করে টিচার দিচ্ছে, হ্যাঁ। তো কিন্তু ছেলে যদি না শিখে, ছেলে যদি নিজে না পড়ে, তাহলে ওই টিচার দেওয়াতেও যে কোনো কাজ হয়নি সেই বিষয়টি আমাদের গুছিয়ে বলতে হবে। তাহলে সেই কথাগুলোকে আমরা গুছিয়ে বলে সবশেষে আবার উপসংহারে আবার 2টো বা 3টি বাক্যে আমি কি বলেছি সেটাকে, সেই বিষয়টার মূল কথা আবার 2 থেকে 3টি বাক্যে আমাদের তুলে ধরতে হবে। এই জন্য আমাদের প্রচলিত বইয়ে যে ভাব সম্প্রসারণগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ করব না, রিডিং করব, এবং প্রত্যেকটা যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলোর অর্থ বুঝে নেব। এবং আমরা খেয়াল করে দেখব যে পরীক্ষায় একটি ভাব সম্প্রসারণ, যে ভাব সম্প্রসারণগুলো আছে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার যে সাজেশন দেওয়া আছে, সাজেশনে নিয়ে তোমরা বসে দেখো যে কোন কোন ভাব সম্প্রসারণের মধ্যে একই বিষয়, একই মিল, হুবহু একই জিনিস। যেমন সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, তাহলে এটার সাথে মিল আছে কি, শিক্ষা গ্রহণ সাপেক্ষে, এটার মিল আছে। আবার শিক্ষিত, শিক্ষা জাতির মেরুদণ্ড, এগুলো খুব কাছাকাছি বিষয়। যেমন শিক্ষা জাতিকে, শিক্ষিত মানুষ জাতিকে ইয়ে করে, এটার সাথে ওটার খুব কাছাকাছি কিছু মিল আছে। তাহলে মিল বিষয়গুলো মিলিয়ে যদি আমরা লিখতে পারি 20 মিনিটে লেখার জন্য 2 পৃষ্ঠার মতো লেখার উপযোগী করে আমরা এটা শিখবো। অর্থাৎ 20 মিনিটে আমি কতটুকু লিখতে পারি, আগে আমি দেখবো যে 20 মিনিটে মুখস্থ লিখলে আমি কতটুকু লিখতে পারি, ততটুকুই আমি নোটটা তৈরি করব। আচ্ছা, যেমন বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, একটি ভাব সম্প্রসারণ। তাহলে এই কথার মানেটা কি, বার্ধক্য মানে বৃদ্ধ, বৃদ্ধটাকে বয়সের ফ্রেম দিয়ে আমরা বলতে পারি না যে 60 থেকে 70 এই মানুষই বৃদ্ধ। তাহলে এই কথা দিয়ে বোঝানো যাচ্ছে কি, যে বার্ধক্য, বৃদ্ধ ব্যক্তির যে গুণ বার্ধক্য, তরুণের যে গুণ তারুণ্য, এই কথা দিয়ে বোঝানো হচ্ছে যে বয়স দিয়ে বার্ধক্য নির্ধারণ করা যায় না। অনেক সময় একজন তরুণ ব্যক্তির মধ্যে, বয়সের তরুণ, তার মধ্যেও বার্ধক্য থাকতে পারে, আবার বৃদ্ধ মানুষের মধ্যেও তারুণ্য থাকতে পারে। এই বিষয়টিকে আমাদের বিভিন্ন উদাহরণ দিয়ে, গল্প দিয়ে বা প্রবন্ধের উদ্ধৃতি দিয়ে, বিভিন্ন বিষয় দিয়ে আমরা আস্তে আস্তে বিশ্লেষণ করে আমরা বুঝিয়ে দেব। শেষে একটি উপসংহার দিয়ে আমরা বলবো যে বয়সের কারণেই বার্ধক্য নির্ধারণ করে না, আবার বয়সের কারণেই তারুণ্য নির্ধারণ করে না।
এই বিষয়টিকে আমরা বুঝিয়ে বলবো ওখানে। যেমন আরেকটি ভাব সম্প্রসারণ চট্টগ্রাম বোর্ডে 2010-এ এসেছে, মন রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলেও সহজে। এই কথার মূল কথা কি? সত্য যে কঠিন সে কারে করোনা বঞ্চনা, অর্থাৎ সত্যের সাথে থাকা। সত্য ভালো এবং মন্দ দুটোই হতে পারে, তবু সত্য যেটা, সত্যকে গ্রহণ করতে হবে। সত্য সবসময় ভালো নাও লাগতে পারে, সত্যের কারণে আমাদের অনেক সমস্যা হতে পারে, কিন্তু তারপরও আমরা সত্যের সাথে থাকা, সত্যকে মেনে নেওয়া, জীবনে সুখ দুঃখ থাকবে, এই দুটোকে মিলিয়ে যে জীবন যে অবকৃষ্ট নয় এবং আলোকিত মানুষ হওয়ার জন্য যে আমাদের অগ্রসর হওয়ার চেষ্টা করা, তার জন্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে আমাদের একটু বিশ্লেষণ করে তুলে ধরতে হবে। আমরা সবগুলো আলোচনা করতে যাব না, আমরা কিছু কিছু বিষয় এখানে আলোচনা করে দিব। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তর, প্রত্যেকে মোরা পরের তরে। এটা এসেছে দিনাজপুর বোর্ডে 9, ঢাকা বোর্ডে 8, কুমিল্লা বোর্ডে 16 এবং 5 যশোর বোর্ডে 12। তাহলে এখানের মূল কথাটা কি? আপনার লয়ে সকলের তরে সকলে আমরা, তার মূল কথা হচ্ছে পরোপকার। তাহলে আমরা বলতে পারি পরোপকার একটি মহৎ গুণ। পরোপকারের মধ্য দিয়েই পরের অথবা পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও তার চেয়ে সুখ কোথাও কি আছে। এই দুটো ভাব সম্প্রসারণের মূল কথা একই কথা। এই দুটো ভাব সম্প্রসারণের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে একটি বুঝলে আরেকটি আমরা পারবো। তাহলে আমরা প্রথমে শুরু করতে পারি যে মানুষ সামাজিক জীব, আর যখনই সে সমাজবদ্ধ হয় সে একা নয়, অনেকজন মিলে থাকে এবং অন্যের সুখ দুঃখ নিয়ে যখন চিন্তা করতে পারি তখন নিজের দুঃখ আমরা ভুলে যেতে পারি। সেটার যে মূল কথা, এটার মূল কথাও একই কথা। যেমন একটি সারাংশ আছে, ওই যে একদা জুতো ছিল না চরণ জগলে, দহিল মন সেই খোবানলে, তারপর সে গেল ভজনালয়ে, গিয়ে দেখলো একজন পায়ের পা নেই। অর্থাৎ অন্যজনের দুঃখ দেখে নিজের দুঃখ যে ভুলে যাওয়া যায়, অন্যের দুঃখ দূর করার চেষ্টার মধ্য দিয়ে যে নিজের দুঃখকে ভুলে যাওয়া যায়, এই যে বিষয়, পরের কারণে স্বার্থ দিয়ে বলি তার চেয়ে সুখ কোথাও কি আছে, সুখ সুখ বলে কেদনারে মন, এইগুলোর মূল কথাগুলো কিন্তু একই, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। তারপরেরটি হচ্ছে দুঃখের মতো পরশপাতর আর নেই, গদ্যের অংশ। তাহলে পরশপাতর কি? পরশপাতরের স্পর্শে অন্য জিনিস স্বর্ণে রূপান্তর হয়। এটি কাল্পনিক বস্তু, রূপকথার, বাস্তবে নেই। পরশপাতরের স্পর্শ লাগলে অন্য জিনিস স্বর্ণে রূপান্তর হয়। আর এখানে বলছেন দুঃখ হচ্ছে পরশপাতর, মানুষকে খাঁটি করে তোলে। তাহলে আগুনে পুড়িয়ে যেরকম আমরা গহনা থেকে খাদ আলাদা করি, বা অন্যান্য পদার্থকে আগুন দিয়ে আমরা পুড়িয়ে খাদ অন্য পদার্থ আলাদা করি, ঠিক একইভাবে দুঃখ হচ্ছে এরকম একটি বিষয় যে দুঃখের অনলে পুড়ে মানুষ খাঁটি হয়ে ওঠে। মানুষের দুঃখে পড়লেই আমরা, যখন বিপদে পড়ি, দুঃখে পড়ি, তখনই আমরা বুঝতে পারি আসলে আমাদের প্রকৃত বন্ধু কারা। তার বন্ধুদের ঠিক এভাবে চিনি। বিপদের মধ্য থেকে আমরা কিভাবে উঠতে পারি নিজের চেষ্টায়, সেই চেষ্টার মধ্যে দিয়ে আমি আমার নিজেকে চিনি যে আমি এই বিপদ থেকে উত্তরাতে আমি পেরেছি কিনা। এই দুঃখের মধ্য দিয়ে মানুষ তার নিজের শক্তিতে বলবান হয়, নিজের শক্তি সম্পর্কে সে তার ধারণা হয় এবং সেইভাবে সে উঠে আসে, এবং এতে করে মানুষ তার নিজেকে চিনতে পারে। আর নিজেকে চিনাই হচ্ছে সবচেয়ে বড় জ্ঞান। নো thyself বা আত্মানাং বৃদ্ধি, নিজেকে জানো। নিজেকে জানার মধ্য দিয়ে তাহলে দুঃখের মধ্যে পড়লেই আমরা আমাদের নিজের অবস্থান সম্পর্কে, নিজের জগৎ জীবন সম্পর্কে আমরা বুঝতে পারি। দুঃখ জীবনের জন্য সুখ দুঃখ, দুঃখে পড়লেই ভেঙে পড়লে চলবে না, মনে করতে হবে যে দুঃখের মধ্য দিয়েই। আবার কেউ কেউ বলে যে দুঃখের আল্লাহ দুঃখ দিয়ে আমাদের পরীক্ষা করছেন। মূল কথা একই, আল্লাহ দুঃখ দিয়ে পরীক্ষা করছেন, অথবা আমি নিজে দুঃখের মধ্যে পড়ে আমি নিজে পরীক্ষিত হচ্ছি আমি এই দুঃখ থেকে উত্তরাতে পারি কিনা, দুঃখ থেকে উত্তরণ ঘটাতে আমি নিজেকে পারছি কিনা, এই বিষয়টি মূলত উঠে আসবে। তারপর হচ্ছে অর্থ সম্পদের বিনাশ আছে, কিন্তু জ্ঞান সম্পদ কখনো বিনষ্ট হয় না। এই বিষয়টি আসলে একটু এই ফাঁকে একটু বলে নেওয়া উচিত। আমাদের ভাব সম্প্রসারণের যে বিষয়গুলো অনেক সময় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বিগত শতাব্দীর মানুষের চিন্তা, কিন্তু আমরা এই শতাব্দীতে বাস করছি পুঁজিবাদের যুগে। সুতরাং পুঁজিবাদের যুগে পুঁজি যার কাছে বেশি সেই সবচেয়ে ধনী। কিন্তু আমরা দেখছি এই সামান্য একটা ক্ষুদ্র অদৃশ্য ভাইরাসের কারণে পুঁজিবাদী রাষ্ট্রসমূহ কিরকম নাকানি চুবানি খাচ্ছিল, পুঁজির অবস্থাটা কি হচ্ছে, এবং শেষ পর্যন্ত আমরা ওই জ্ঞানী মানুষের কাছে আশ্রয় নিচ্ছি। আমরা তাকিয়ে আছি সেই জ্ঞানী মানুষগুলোর দিকে যারা দিন রাত পরিশ্রম করে এই ভাইরাসের জিনোম সিকোয়েন্স তৈরি করছেন, ভাইরাসের প্রতিষেধক তৈরি করছেন, গবেষণা করছেন, সাধনা করছেন। সেই মানুষগুলোর দিকে আমরা তাকিয়ে আছি।
আমরা এখনো তাকিয়ে নেই যে ওইরকম পুঁজিবাদী মানুষের গুলোর দিকে। এই যে বিষয়, তাহলে কি বুঝলাম? যে অর্থ সম্পদের বিনাশ আছে কিন্তু জ্ঞানের বিনাশ নেই। মানুষ যখন জ্ঞান অর্জন করে, জ্ঞান কেউ কাউকে চুরি করতে পারে না। তাহলে অন্য সম্পদ চুরি হতে পারে, নষ্ট হতে পারে, কিন্তু জ্ঞান সম্পদ চুরি হতে পারে না। অথবা আরেকটি আছে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান পূজ্যতে সর্বত্র। এইটা এবং এটার মূল কথা কিন্তু একই। একজন রাজা, প্রভাবশালী প্রতিপত্তিশালী ব্যক্তি, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ব্যক্তি, তার নিজের অঞ্চলেই পূজিত হয়, তাকে শ্রদ্ধা করে, তার টাকা আছে। কিন্তু একজন বিদ্বান ব্যক্তি সর্বত্রই পূজা পান। তাহলে এটার সাথে একটা মিল আছে, অসির চেয়ে মসি বড়। অসি মানে শক্তি, ক্ষমতা, তলোয়ার, আর মসি মানে কলম। তাহলে কলম কি কারা ব্যবহার করেন? যিনি কিতাবী। যিনি কিতাবী মানে কিতাব পড়েন, বই পড়েন, জ্ঞান অর্জন করেন, যিনি জ্ঞানের সাথে সম্পৃক্ত, যিনি, তার কাছে কলম থাকবে। সুতরাং কলমের মূল্য কি অসির চেয়ে বেশি। অথবা অজ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। এই যে কথাগুলো, এই কথাগুলোর মধ্য দিয়ে আমাদের ধর্মগ্রন্থে, আমাদের প্রচলিত ব্যবস্থায় জ্ঞানকে, বিদ্যাকে, শিক্ষাকে মহৎ করে দেখানো হয়েছে। এবং এই বিষয়টিকে আমরা গুছিয়ে আমাদের লিখতে পারি, তাহলেই আমরা দেখব যে ভাব সম্প্রসারণ পড়ার মধ্যে এবং লেখার মধ্যে এক ধরনের মজা আছে, আনন্দ আছে। যে মূল জগৎ জীবন সম্পর্কে মূল ধারণাগুলো, দর্শনগুলো আমরা কিভাবে জগৎ বা জীবনকে দেখব, এই দেখা একটি ক্ষেত্র তৈরি হবে। যেমন পরে একটি ভাব সম্প্রসারণ, তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে মানুষ। তাহলে অন্যান্য প্রাণী জন্ম নিয়েই ওই প্রাণী হয়ে যায়। ছাগলের বাচ্চা জন্ম নেওয়ার 15-20 মিনিটের মতোই সে ছাগলের মতো আওয়াজ করে ডাকতে পারে। আধা ঘন্টার মধ্যে উঠে গিয়ে সে ছাগলের দুধ খেতে পারে, দাঁড়িয়ে যেতে পারে। কিন্তু একজন মানুষ 25 থেকে 30 বছর পর্যন্ত তাকে মানুষ হওয়ার জন্য সাধনা করতে হয়। তারপর সারা জীবন তাকে সতর্ক সাধনা করে যেতে হয় যে আমার এই কাজটা কি মানবিক হচ্ছে, এই আমার এই কাজের জন্য আমাকে কেউ অমানুষ বলবে না তো, এই কাজের জন্য আমাকে কেউ বানর বলবে না তো, এই কাজের জন্য আমাকে কেউ দানব বলবে না তো। এই যে মানুষ হওয়ার সাধনা, মানুষ হওয়ার জন্য সাধনা, আকাঙ্ক্ষা, চেষ্টা, নিরন্তর অনুশীলন, তাহলে মানুষ হওয়ার জন্য আমাদেরকে প্রতিনিয়ত সাধনা করতে হয়। অন্যান্য প্রাণী জন্ম নিয়েই ওই প্রাণী হয়ে যায়। অথবা বলে যে এই লোকটা, কিছু মানুষ জন্ম দিয়ে গেছে কিন্তু একটাও মানুষ হলো না, এই জন্য বাবা মা চেষ্টা করে যাচ্ছেন তার সন্তানকে যেন মানুষ হয়। হ্যাঁ, বলতে পারে যে না, ও একটা মানুষ জন্ম দিয়ে গেছে পৃথিবীতে, বা এই মানুষটা ভালো ছিল। এই যে বিষয়, এটার জন্য মানুষকে প্রতিনিয়ত সাধনা করতে হয়, চেষ্টা করতে হয়। মানুষের যে মহৎ গুণগুলো, যে চরিত্রের কথা যেটা বললাম, সেখানে কথাগুলো এখানে ফুটে আসবে যে চরিত্রই মানুষের মহৎ গুণ। এই চরিত্রকে গঠন করার জন্য যে যে ত্যাগ করতে হয়, যে তিতিক্ষা করতে হয়, যে সাধনা করতে হয়, সেই সাধনার বিষয়টি উঠে এসেছে। তারপরেটাও তাই, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। অনেক জ্ঞান অর্জন করেছে, বিদ্যা অর্জন করেছে, কিন্তু দুর্জন, সুজন নয়, মানে চরিত্রহীন। তাহলে সাপের মাথায় মণি থাকলেও যেরকম পরিত্যাগ করতে হয়, যদি জ্ঞানীও হয়, অনেক জ্ঞান অর্জন করে, কিন্তু যদি সুজন না হয় বা চরিত্রবান না হয়, তাহলে তার সঙ্গ পরিত্যাজ্য। তাহলে বিদ্যা এবং চরিত্র, এই দুটার মধ্যেও আমরা আগের বাক্যে আমরা বললাম যে বিদ্যার কথা, শিক্ষার কথা, এবার বলছি বিদ্যা এবং চরিত্র। দুটোর মধ্যে তখন কোনটা গুরুত্বপূর্ণ? দুটোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে চরিত্র। চরিত্রই যদি না থাকে, তাহলে বিদ্যা থাকলে অনেক বিদ্যার হলো, অনেক বড় পদে চাকরি করলো, কিন্তু নিজের দেশকে সে বিকিয়ে দেবে, নিজের আত্মীয় স্বজনকে সে বিপক্ষে যাবে, রাষ্ট্রের বিপক্ষে যাবে। এই যে বিষয়গুলো। তারপরে আছে প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। এটা এবং আগেরটা কিন্তু একই কথা। তরুলতা, তরুলতা, জীব আছে জীব, আবার প্রাণী প্রাণ আছে, প্রাণ থাকলেই, যে কোনো প্রাণী প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মানুষ হতে গেলে তার মানবিক গুণাবলী থাকে, মন থাকে, এবং মনকে সে সহজ করে দ্বিজ বলা হয়। দ্বিজ মানে মানুষ হলে দ্বিজ, দ্বিতীয়বার জন্ম নেয়, দ্বিতীয়বার সে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে সে জন্ম নেয়। এর আগে সে যখন দেখে বইয়ের পাতায় কালো কালো দাগ, কিছুই বুঝে না, এবার সে নতুন করে নতুন চক্ষু লাভ করে, আবার নতুন জন্ম হয়, সে বই পড়তে শিখে, এবং এই পড়তে শেখার মধ্যে শুধুমাত্র রিডিং পড়তে শিখে না, এটা পড়ে এটাকে জ্ঞান আহরণ করতে শিখে। এরকম করে তার সে মহৎ মনের অধিকারী হয়। এই যে মন, এই মনের মরণশীলতার কারণেই সে একজন ব্যক্তি মানুষ হয়ে ওঠে। এই বিষয়টিকে আমাদের তুলে আনতে হবে। কেমন?
আরেকটি আছে যেমন দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে জমি সমান আঘাতের সর্বশ্রেষ্ঠ সে বিচার। যিনি দণ্ড দেন, শাস্তি দেন, আর যিনি শাস্তি ভোগ করেন, অর্থাৎ তাহলে কি এই কথার মধ্য দিয়ে ক্রস ফায়ার এর বিপক্ষে কথাগুলো বলা হয়েছে যে অপরাধ করলেই তাকে আমরা যে চুরি করেছে তার হাত কেটে ফেলবো, যে হত্যা করেছে তাকে হত্যা করে ফেলবো, এটা নয়। কেন সেই কাজগুলো করছে এটাকে বিবেচনায় নিয়ে তার প্রতি মানবিক আচরণ করে বিচার করার যে বিষয়, সেই বিষয়টি এখানে উঠে এসেছে। তো আমরা আজকে এতটুকুই রাখলাম, ক্লাস আমরা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই। তোমাদের আগামী ক্লাসে আমরা 11 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো, তোমরা একটু পড়ে রাখো। ধন্যবাদ সবাইকে।